দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক জাহিদ হোসেন এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জাহিদ ভাই, আপনি জানেন যে পুঁজিবাজারের আগে মিউচুয়াল ফান্ড মার্জিন লোন নিয়ে টাস্কফোর্সের সুপারিশ এসেছিল এবং আজকে আইপিও রিলেটেড সুপারিশের জন্য মিটিং হচ্ছে, যদিও সুপারিশটি আমরা গত পরশুদিনই পেয়েছি। সেই টাস্কফোর্সের সুপারিশ, আইপিও রিলেটেড সুপারিশে প্রথম যে বিষয়টি হচ্ছে আইপিও আবেদন অনুমোদনের সক্ষমতা, প্রাথমিক ক্ষমতা স্টক এক্সচেঞ্জকে ন্যস্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি প্রাথমিক ক্ষমতা থাকে স্টক এক্সচেঞ্জের আবেদন অনুমোদনের জন্য, ডিলিস্টিং করার ক্ষমতাও স্টক এক্সচেঞ্জে থাকা উচিত কিনা। অনেক কোম্পানির পরিচালক চলে গেছে, বস্তা পচা আইপিও এনে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু এখনো ডিলিস্টিং করা যাচ্ছে না। ডিলিস্টিং এর ক্ষমতা থাকা উচিত কিনা স্টক এক্সচেঞ্জের? ধন্যবাদ। প্রথম কথা হলো কি যে স্টক এক্সচেঞ্জ হলো গিয়ে একটা কাইন্ড অফ সুপার স্টোরের মতো। তার শেলফ আছে, শেলফে সে কোন প্রোডাক্ট তুলবে কোনটা সে তুলবে না এটা তার এখতিয়ার। তো সে যেরকম লিস্টিং এর দায়িত্ব তার, ডিলিস্টিং এর দায়িত্ব তার হবে। বিসেকের দায়িত্ব হবে হলো গিয়ে পলিসি সাপোর্ট দেওয়া, এনফোর্সমেন্টের কাজগুলো করা। তো এখন যেহেতু আমরা যেটা আপনি এর আগে বললেন, আমি যদি ক্যাটাগরিক্যালি 2-3টা কোম্পানির নাম বলি, রিংশাইন বলি, কপারটেক বলি, আমরা নিজেরাও জানি কোন কোন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষে স্বার্থ রক্ষার জন্য এই কোম্পানি দুটোকে ডিএসসিকে উপেক্ষা করে মার্কেটে লিস্টিং করা হয়েছে এবং এর ফলে কি হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। সো যেহেতু এটা এই স্টক এক্সচেঞ্জটা সম্পূর্ণ ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা মার্কেট, শেয়ারের বেচাকেনা হবে, স্টকের বেচাকেনা হবে, সুতরাং লিস্টিং বলি ডিলিস্টিং বলি সবকিছুই তাদের এখতিয়ারে থাকবে। জি, এক্ষেত্রে জাহিদ ভাই আপনি যদি আরেকটু বলতেন যে ডিলিস্টিং এর আগে অবশ্যই বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করা উচিত কিনা, কারণ ডিলিস্টিং ওই শেয়ারগুলোকে করার চিন্তা করা হয় যেগুলো আসলে পারফরমেন্স এতটা ভালো না, হয়তোবা উদ্যোক্তা পরিচালকদের আসলে এতটা মানে মনোযোগও নেই। সেক্ষেত্রে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা কতটুকু উচিত? দেখেন, আইপিওর অ্যাপ্রুভাল প্রসেসটা যদি একটা রিগোরাস প্রসেস বা আমাদের যে স্ট্যান্ডার্ড প্রসেস আছে সেটাতে যদি সততার সাথে, ন্যায় নিষ্ঠতার সাথে যদি পক্ষগুলো কাজ করে, ডিলিস্টিং এর সংখ্যা কিন্তু এমনিতেই কমে আসবে। আমরা জানি ব্যবসায় লাভ থাকবে, লস থাকবে, বাট যদি ভালো শেয়ার মার্কেটে আসে ডিলিস্টিং এর ক্ষেত্রে সম্ভাবনাটা কমে যাবে। তারপরও যদি ডিলিস্টিং হয় সেক্ষেত্রে আসলে বাইব্যাক আমাদের কোম্পানিজ অ্যাক্টেও তো বলা নাই। সো এখানে কোম্পানি যে বাইব্যাক করবে বা ডিলিস্টিং এর ক্ষেত্রে অন্য যে প্রক্রিয়া, বাট আমি যেটা মনে করি ডিলিস্টিং এই কারণে হওয়া দরকার যাতে নতুন করে আর বড় ধরনের কোনো শেয়ার হোল্ডারদের কোনো ক্ষতি না হয়। কারণ আমরা এখন অনেক কোম্পানি দেখি যেই কোম্পানিগুলোর ফ্যাক্টরি বন্ধ, অপারেশন তো সম্পূর্ণরূপে বন্ধ, ব্যাংক লোনে জর্জরিত, তারপরে কোত্থেকে যেন তারা ডিভিডেন্ড দিচ্ছে, অথবা ডিভিডেন্ড না দিতে পারলেও তাদের শেয়ারগুলো কিন্তু মার্কেটে ট্রেড হচ্ছে। তো এই শেয়ারগুলোকে যদি ডিলিস্ট করা যায় তাহলে সরল মনা যে শেয়ার হোল্ডার আছে, বিনিয়োগকারীরা মার্কেটে এসে তারা যেন নতুন করে আর ক্ষতিগ্রস্ত না হয়, অ্যাটলিস্ট বড় রকমের ক্ষতি থেকে যেন মার্কেটের সাথে সংশ্লিষ্ট পক্ষগুলোকে রক্ষা করা যায়, এজন্য কিন্তু ডিলিস্টিংটা হওয়া প্রয়োজন। জি জাহিদ ভাই, এক্ষেত্রে সাপোজ আমি একজন বিনিয়োগকারী, আমি ডিলিস্টিং হবে এরকম একটি কোম্পানিতে আমার বিনিয়োগ আছে অলরেডি, সেটা বাঁচানোর কোনো মেকানিজম থাকা উচিত কিনা? সেটা বাঁচানোর আসলে মেকানিজম অনেক কিছু থাকতে পারে, বাট বাংলাদেশের যে প্রেক্ষাপট বা বর্তমানে যে প্রচলিত আইন, সেই আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কি ধরনের প্রস্তাবনা সেটি নিশ্চয়ই টাস্কফোর্স থেকে আসবে বলে আমি মনে করি। জি, আচ্ছা, এখন আসি আসলে আইপিওর কোটা নিয়ে। আপনি জানেন একসময় 2009-10 সালে পুঁজিবাজারে যে একটা বাবল তৈরি হয়েছিল, এর আগে কিন্তু পুঁজিবাজারে অনেক নতুন বিনিয়োগকারী এসছে আইপিওর মাধ্যমে। এরপর আপনি জানেন গ্রামীণ ফোন, রবির মাধ্যমে অনেক নতুন নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছে। সবসময় আইপিওতে কিন্তু জেনারেল ইনভেস্টরদের কোটা ছিল সবচেয়ে বেশি। বর্তমানে কার্যকর 75% কোটা রয়েছে জেনারেল ইনভেস্টরের মধ্যে, 70% সাধারণ বিনিয়োগকারী, 5% হচ্ছে এনআরবি। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী বলা হয়েছে যে 50% সাধারণ বিনিয়োগকারী, এনআরবি এবং হাই নেট ওর্থ ইন্ডিভিজুয়াল। আমি একটু ফোকাস দিতে যাচ্ছি, 2 লাখ টাকার উপরে যে ইন্ডিভিজুয়াল থাকবে তাদেরকে দেওয়া হবে 15%, এনআরবি 5%, সাধারণ বিনিয়োগকারী মাত্র 30%। কোথায় 70%, কোথায় 30%, 40% কোটা কমিয়ে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হলো, তাহলে এটা কাদের উদ্দেশ্যে করা হলো?
আমি বলবো এটা মার্কেটের উদ্দেশ্যে করা হলো, কারণ আসলে আইপিওতে যে সমস্যাটা হয়, আমাদের আইপিওতে তো আসলে বিনিয়োগ করার জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার খুব একটা প্রয়োজন নাই। না। আপনি বিনিয়োগ করবেন, যদি আপনার লটারিতে নাম এসে যায়, আপনি পেয়ে গেলেন, ওইটা আমাদের বিনিয়োগকারীদেরকে একটা কনফিডেন্স দেয় প্রাথমিকভাবে। জি দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু তার কিন্তু অনেক লম্বা একটা ধাপ পার করা উচিত মার্কেট সম্বন্ধে জানার জন্য। ইপিএস কি, প্রাইস আর্নিংস রেশিও কি, ডিভিডেন্ড কি, ভ্যালুয়েশন কিভাবে হয়, কোন কোন ফান্ডামেন্টালস বা ইন্ডিকেটরগুলো দেখে শেয়ার, কিন্তু এগুলো কিন্তু আমি দেখেছি অনেক বিনিয়োগকারীর এই ব্যাপারে কোনো ধারণা নাই। তখন তারা করে কি, আইপিওতে যেভাবে সহজসাধ্য মনে করে শেয়ার পাওয়া, ওখান থেকে প্রফিট করা, তারা সরাসরি সেকেন্ডারি মার্কেটে গিয়ে শেয়ার কেনা শুরু করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো 90 থেকে 95 ভাগই তারা গুজবের উপরে ভিত্তি করে বা নির্ভরযোগ্য সোকল নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে শেয়ার কেনে। জি এতে করে কিন্তু মার্কেটে একটা, আমি বলবো একটা কেওস তৈরি হয়। এবং এই জন্য বা তারা কি বিনিয়োগ করবে না? আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিনিয়োগগুলো আছে, এগুলো কি আমাদের মূলধন গঠনে সহায়তা করবে না? করবে। তাদেরকে যেতে হবে মার্চেন্ট ব্যাংক অথবা কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থ্রুতে। এখন কিন্তু আমাদের, আমি যদি বলি আইডিএলসি বলি, শান্তার কথা বলি, অথবা লঙ্কা বাংলা, তাদের কিন্তু বিভিন্ন এসআইপি আছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। জি ওই প্ল্যানের মাধ্যমে বিনিয়োগকারী বিনিয়োগ করুক, এবং প্রত্যেকটা ব্যাংকেরই মার্চেন্ট ব্যাংক, ইউসিবি সহ সব ব্যাংকেরই আছে। তাহলে তারা ওগুলার মাধ্যমে করলে হয় কি, তাদের যে লিটারেসিটা, শেয়ার মার্কেট সম্বন্ধে তাদের জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু ওই মার্চেন্ট ব্যাংকের যে অভিজ্ঞ কর্মকর্তারা আছে তাদের থ্রুতে জ্ঞানটা নিয়ে তারা তাদের সাথে ওয়ান টু ওয়ান ডিসকাস করে কিন্তু বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে সে তার যেই বিনিয়োগের ক্ষেত্রে যে তার সক্ষমতা অথবা তার যে রিস্ক অ্যাপেটাইট, এগুলো সে আলোচনা করে ওইভাবে সে বিনিয়োগে সিদ্ধান্ত জি নিতে জাহিদ ভাই, পারে। অবশ্যই আপনি ভালো দিকগুলো বলেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা বললেন, যেটাকে বহির্বিশ্বে রিপ বলা হয়, রেগুলার ইনভেস্টমেন্ট প্ল্যান, বহির্বিশ্বে অনেক জনপ্রিয়। কিন্তু আপনি জানেন যে বহির্বিশ্বে এই রিপ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, আসলে মার্চেন্ট ব্যাংকের পাশাপাশি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসে। আমি একটু কথা বলতে চাচ্ছি মিউচুয়াল ফান্ডকে নিয়ে। আপনি জানেন যে আসলে বিনিয়োগকারীদের, আমি ধরে নিলাম তাদের তো রিসার্চ করার সময় নেই, আপনি যদি রিসেন্ট 2টি ডিক্লারেশন দেখেন, ইবিএল 35% ডিভিডেন্ড দিয়েছে, লিন্ডেবিডি 400% উপরে দিয়েছে, সব মিলে অনেক ভালো ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আপনার দেখা যায় যে আসলে ভালো পারফর্ম করতে পারছে না। যে জায়গায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভালো করতে পারছে না, সাধারণ বিনিয়োগকারী কিভাবে আস্থা রাখবে? আর ফান্ডামেন্ট দিয়ে কি মার্কেট চলে এখন? চলে না, বাট আমাদের তো আলটিমেট অবজেক্টিভ সেটাই হবে, যাতে ফান্ডামেন্টাল দিয়ে মার্কেটটা চলে, এবং সেক্ষেত্রে বেশি বেশি ইনস্টিটিউশনকে আমাদের নিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেটা সুশাসনের কথা আমরা সবসময় বলি, যে সুশাসন যদি হয়, কারণ একটা দুইটা প্রস্তাবনা বাস্তবায়ন করলে যে 5% 10% উন্নতি হয় মার্কেটে, তা না। সবগুলো প্রস্তাবনাকে ইমপ্লিমেন্ট করলেই কিন্তু আমরা মার্কেটে 70 থেকে 80% একটা ইমপ্রুভমেন্ট আশা করতে পারি। জি জাহিদ ভাই, আরেকটি বিষয় রয়েছে ডাচ অকশন। এই বিষয়টি নিয়ে আসলে এই টাস্কফোর্সে আলোচনা হচ্ছে। দর প্রস্তাবকারীরা যে কাট অফ প্রাইস, আগে বুক বিল্ডিং পদ্ধতিতে যে কাট অফ প্রাইস নির্ধারণ করা হতো, দর প্রস্তাবকারীরা যদি হাই প্রাইসেও দর প্রস্তাব করে থাকে, তাদের সেই নিজস্ব প্রস্তাবিত রেটে কিনে নিতে হবে। এই যে ডাচ অকশন, বুক বিল্ডিং পদ্ধতিতে কিছুটা সুশাসন নিশ্চিত করবে কিনা? অবশ্যই করবে। এক কথায় আমি যদি বলি, অবশ্যই করবে। বিকজ আগে আমরা যে জিনিসটা দেখতাম, সেটা বিভিন্ন রকম কারসাজি হতো এটা নিয়েও, এবং এরকম বহু ঘটনা আছে। সো আমি মনে করি এর ফলে এই কারসাজিটা অনেকাংশে কমে যাবে, এবং শেয়ারের যে প্রকৃত মূল্য, এই মূল্যেই শেয়ারটা মার্কেটে আসবে। এবং শুরুতেই কিন্তু অতি মূল্যায়িত থাকে অনেক শেয়ার, পরে দেখা যায় যে ডিভিডেন্ড ইল্ড অনেক কম হয়ে যায়, এবং সাধারণ বিনিয়োগকারী যারা ডিভিডেন্ডের আশায় মার্কেটে বিনিয়োগ করে, তাদের কিন্তু এখান থেকে রিটার্ন পাওয়া অনিশ্চিত থাকে। বাট এক্ষেত্রে কিন্তু শুরুতে অতি মূল্যায়িত শেয়ারটা হবে না বলে আমি মনে করি। জি জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। আপনাদেরকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।